ফাইজারের করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করল যুক্তরাজ্য। আগামী সপ্তাহে কানাডায় শুরু হবে টিকাদান। নতুন কৃষি আইন বাতিলের দাবিতে ভারত জুড়ে চলছে বন্ধ। দিল্লি মেরুতে কৃষকদের মহাসড়ক অবরোধ। ক্রাইস্টচার্চে মসজিদে হামলার আগে নিরাপত্তাজনিত ব্যর্থতা ছিল, রয়্যাল কমিশনের প্রতিবেদনের তথ্য। আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারহানা লোপা। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে জানাবো বিস্তারিত। বিশ্বের প্রথম দেশ হিসাবে ফাইজারের করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করল যুক্তরাজ্য। ফাইজার বায়োএনটেকের করোনা টিকা প্রয়োগ শুরু করেছে দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস NHS। প্রথম ধাপে অগ্রাধিকার পাচ্ছেন বয়স্ক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সেবায় নিয়োজিতরা। 2 ডিসেম্বর ফাইজার ও বায়োএনটেকের করোনা ভ্যাকসিনের অনুমোদন দেয় যুক্তরাজ্য। মঙ্গলবার সেই টিকার প্রয়োগ শুরু করল দেশটি। আর প্রথম টিকাটি পেয়েছেন 90 বছর বয়সী মার্গারেট কিনান। প্রথম ধাপে 4 লাখ মানুষকে দেয়া হচ্ছে এই ভ্যাকসিন। ফাইজারের মোট 4 কোটি ডোজ টিকার অর্ডার করেছে যুক্তরাজ্য সরকার। প্রথম ধাপে প্রবীণ, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সেবায় নিয়োজিতদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। পরবর্তীতে বিভিন্ন অঞ্চলের ক্লিনিকে বিতরণ করা হবে এই ভ্যাকসিন। টিকা দেওয়ার জন্য প্রাথমিকভাবে যুক্তরাজ্যের 70টি হাসপাতাল নির্ধারণ করা হয়েছে। স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিভিন্ন হাসপাতালেও দেয়া হবে এই টিকা। এছাড়া যারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন তারাও অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা পাবেন। যারা করোনা ভ্যাকসিন নিচ্ছেন তাদের প্রত্যেককে দেয়া হচ্ছে একটি আইডি কার্ড। টিকা নেয়ার প্রমাণ এই কার্ডে ভ্যাকসিনের বিস্তারিত তথ্য, ব্যাচ নম্বর ও তা গ্রহণের তারিখ লেখা আছে। এতে দ্বিতীয় আরেকটি তারিখ দেয়া থাকবে যেদিন ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া হবে। কার্ডটি সবসময় সাথে রাখার আহ্বান জানিয়েছে ব্রিটিশ সরকার। করোনা টিকা প্রয়োগ কার্যক্রমের শুরুকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করে দিনটিকে ভি ডে হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। একটা মহামারীর সমাপ্তির শুরু এটি। মানুষ বিধিনিষেধ মানছে যেন এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে। কিন্তু এখন আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি। এই ভ্যাকসিন আমাদের করোনা মহামারী থেকে বাঁচাবে। এই ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় আমি NHS এর কর্মীদের আগাম ধন্যবাদ জানাই। কয়েকদিন আগে নিজেদের করোনা ভ্যাকসিন স্পুতনিক 5 প্রয়োগ শুরু করে রাশিয়া। মস্কোয় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা নাগরিকদের দিয়ে শুরু হয় এই কর্মসূচি। নিয়ন্ত্রকদের অনুমোদন চূড়ান্ত হলে আগামী সপ্তাহেই করোনা ভ্যাকসিন প্রয়োগ শুরু করবে কানাডা। সোমবার পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, ডিসেম্বরের মধ্যেই ফাইজার ভ্যাকসিনের প্রথম ব্যাচের 2,49,000 ডোজ পাবে কানাডা। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা থেকে সুস্থ হবার পরও টিকা দেয়া প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ ও শিশু বিশেষজ্ঞ উইলিয়াম মোস এই কথা জানান। অন্যদিকে রোগী বাড়তে থাকায় ইউরোপ, আমেরিকার বিভিন্ন শহরের হাসপাতালে দেখা দিচ্ছে শয্যা ও চিকিৎসা সরঞ্জাম সংকট। করোনায় বিশ্বে এ পর্যন্ত মারা গেছে 15,50,000-এর বেশি মানুষ। মোট সংক্রমিত 6,79,00,000। এদিকে সবার আগে ভ্যাকসিন পাবার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনায় বিশ্বে একদিনে 8,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 5 লাখের বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে, মারা গেছে 1500-র বেশি মানুষ। এ নিয়ে যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা 2,90,000 ছাড়িয়েছে। নতুন আরও 2 লাখ রোগী নিয়ে মোট আক্রান্ত 1,53,00,000-এর বেশি। সংক্রমণ বাড়ায় পেনসিলভানিয়া সহ বিভিন্ন রাজ্যের হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা বলছেন, করোনায় আক্রান্ত ও সুস্থ ব্যক্তিরও ভ্যাকসিন গ্রহণ করতে হবে। যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি 528 জনের মৃত্যু ইটালিতে। এ নিয়ে দেশটির মৃতের সংখ্যা 60,000 ছাড়িয়েছে। নতুন করে ভাইরাস মিলেছে প্রায় 14,000 মানুষের দেহে। রাশিয়াতে গত 24 ঘন্টায় 400-র বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ফ্রান্সের হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ায় জায়গার পাশাপাশি সংকট দেখা দিয়েছে চিকিৎসা সরঞ্জামের। 24 ঘন্টায় দেশটিতে রোগী মিলেছে ৩,৫০০, মারা গেছে ৩৬৬ জন। ব্রাজিলে সোমবার 426 জনের মৃত্যু হয়েছে, নতুন করে শনাক্ত হয়েছে 24,000 রোগী। দেশটির সাও পাওলো শহরে করোনা পরীক্ষামূলক টিকা কর্মসূচি 25 জানুয়ারি শুরু হবে বলে জানিয়েছেন সেখানকার মেয়র। ভারতে একদিনে 404 জনের প্রাণ গেছে। এ নিয়ে ভারতে মোট মৃত্যু প্রায় 1,41,000। নতুন আরও 27,000-এর বেশি রোগী নিয়ে মোট আক্রান্ত 97 লাখ ছাড়িয়েছে। এদিকে পাকিস্তানের একটি সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে 6 করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে 7 স্বাস্থ্যকর্মীকে বহিষ্কার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে করোনা ভাইরাসের তৃতীয় ধাপের সংক্রমণ মোকাবেলায় সেনাবাহিনী নামাচ্ছে জাপান ও দক্ষিণ কোরিয়া। গত কয়েকদিনের সংক্রমণ বাড়ায় এ সিদ্ধান্ত নিয়েছে দেশ দুটির সরকার। 24 ঘন্টায় জাপানে 2000 ও দক্ষিণ কোরিয়ায় 615 জন রোগী শনাক্ত হয়েছে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা ভাইরাসের উৎস সম্পর্কে গবেষণা করতে যত দ্রুত সম্ভব চীন সফর করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক টেড্রোস অ্যাডানম গেব্রিয়াসুস এই পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, ভবিষ্যতে করোনার বিস্তার ঠেকাতে এর উৎস জানা জরুরি। গবেষকদের দলটি কবে নাগাদ চীনে যাবে তা এখনও পরিষ্কার নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কয়েক মাস ধরেই চীনে আন্তর্জাতিক গবেষকদের একটি দল পাঠানোর পরিকল্পনা করছে। দেশটিতে কোন প্রাণী থেকে ভাইরাসটির উৎপত্তি ঘটেছে এবং কিভাবে মানুষে ছড়িয়েছে তা খতিয়ে দেখতে চায় সংস্থাটি। এর আগে জুলাই মাসে গবেষকদের একটি দল আন্তর্জাতিক তদন্তের প্রাথমিক ধাপ হিসাবে বেইজিং সফর করেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের প্রধান মাইকেল রায়ান বলেন, যত দ্রুত সম্ভব চীনে আন্তর্জাতিক গবেষক দল পাঠানোর আশা করা যাচ্ছে। এদিকে শুরু থেকেই যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থার কঠোর সমালোচনা করেছে এবং সংস্থাটি চীনের পক্ষপাত করেছে বলে অভিযোগ রয়েছে। নতুন কৃষি সংস্কার আইন বাতিলের দাবিতে ভারত জুড়ে শান্তিপূর্ণ বন্ধ শুরু করেছে আন্দোলনকারী কৃষকরা। দিল্লি মেরুট মহাসড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারীরা। দফায় দফায় সরকার ও কৃষক প্রতিনিধিদের বৈঠকের পরও কোনো পদক্ষেপ না নেয়ায় ভারত বন্ধের ডাক দেয় তারা। এর ধারাবাহিকতায় আজ 3টা পর্যন্ত শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানিয়েছেন তারা। সহিংসতা এড়াতে এবং জনসাধারণের ভোগান্তি কমাতে দিল্লিতে 4000 পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও দিল্লির 3 প্রবেশমুখ বন্ধ করে দেওয়া হয়েছে। সব রকম সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে দিল্লি পুলিশ আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দী করে রেখেছে বলে দাবি করেছে এএপি। বুধবার সরকার ও কৃষক প্রতিনিধিদের 6ষ্ঠ দফা বৈঠকের কথা রয়েছে। এর একদিন আগে কৃষকদের ভারত বন্ধের কর্মসূচিতে সমর্থন জানিয়েছে বিরোধী দলগুলো, আর এতেই ক্ষোভ জানান কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তার অভিযোগ, অস্তিত্ব রক্ষায় কৃষক আন্দোলনে সমর্থন দিচ্ছে কংগ্রেস। এদিকে কৃষকদের বিক্ষোভের মুখেই উন্নয়নের স্বার্থে সংস্কার দরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান পরিস্থিতিতে পুরানো আইনকে বোঝা বলে আখ্যা দেন তিনি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী জয়দীপ সরকার। জয়দীপ, বলা হয়েছে যে 3টা পর্যন্ত শান্তিপূর্ণ এই কার্যক্রম চলবে। এখন সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। আপনাকে প্রথম জানিয়ে রাখি যে আমাদের স্বাধীন ভারতে কিন্তু কৃষকদের এইরকম স্বতঃস্ফূর্ত আন্দোলন এর আগে দেখা যায়নি, এবং যেখানে এই আন্দোলনটার মূল প্রাণকেন্দ্র অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি সংলগ্ন উত্তরপ্রদেশ, রাজস্থান, এই সমস্ত রাজ্য কিন্তু মূলত রাজনৈতিক আন্দোলনে খুব একটা বেশি সামিল হয় না। সেই সব জায়গার কৃষকরা কিন্তু এখন এই মুহূর্তে প্রায় 12 লক্ষ কৃষক, যেটা ভারতের স্বরাষ্ট্র দপ্তর বিভিন্ন জায়গায় হিসেব করছে যে রাজধানী প্রবেশের চেষ্টা করেছে এই সমস্ত বিভিন্ন প্রান্তের কৃষকরা, সংখ্যায় তারা প্রায় 12 লক্ষ। বিভিন্ন জায়গা থেকে ট্রাক্টরে তারা এসছে, এমনকি প্রধানমন্ত্রী নিজের যে রাজ্য গুজরাট থেকেও প্রচুর কৃষক এসছেন, এবং বিভিন্ন জায়গায় সরকারিভাবে কৃষকদের ঢুকতে দেওয়া হচ্ছে না।
একটাই সকলের দাবি যে কৃষক ক্ষেত্রে যে সরকার যে কৃষি বিল এনেছে, মূলত তাদের কথায় যে এটা কর্পোরেটাইজেশন হচ্ছে কৃষিক্ষেত্রে, কৃষক মূলত ফসলের লাভজনক দাম পায় না ভারতে, এবং যার জেরে বহু মানুষ আত্মহত্যা করছেন কৃষিজীবীরা, এবং সেখানে দাঁড়িয়ে কৃষকদের লাভজনক দাম যেখানে মূল দাবি, সেখানে উল্টে কর্পোরেটাইজেশন করছে খোদ সরকার। এবং এর বিরুদ্ধে কিন্তু স্বতঃস্ফূর্ত একটা মুভমেন্ট দেখা যাচ্ছে গোটা ভারত জুড়ে। আপনি যে কথা বলছিলেন যে 3টে পর্যন্ত এই আন্দোলন চললেও কিন্তু গোটা দেশে 24 ঘন্টার ভারত বন্ধের ডাক কার্যত ছড়িয়ে পড়েছে। এবং আপনাকে যে কথা জানাচ্ছি যে রাজনীতির জায়গা পশ্চিমবাংলায় কিন্তু এই বন্ধ একটা সর্বাত্মক রূপ নিয়েছে, এবং অদ্ভুতভাবে পশ্চিমবাংলার প্রায় সমস্ত রাজনৈতিক দল বিজেপি ছাড়া তারা সকলেই এই বন্ধে সামিল। ফলে সাধারণ মানুষজনের একদিকে যেমন সমর্থন, কৃষিক্ষেত্রে থাকা মানুষের সমর্থন, একটা রাজনৈতিক রূপরেখা যে ভেদাভেদ সেইটা ছাড়িয়ে একটা সর্বাত্মক বন্ধ চলছে সর্বত্র। এবং বেলা 3টে পর্যন্ত প্রতীকী আন্দোলন চললেও এই আগামীকাল যতক্ষণ না কৃষকদের সঙ্গে 6ষ্ঠ দফা যে বৈঠক, সেই বৈঠকে কোনো সমাধান সূত্র না মেলে কৃষকরা কিন্তু সেখানে আন্দোলন চালিয়ে যাবেন। যেটা আমরা যতদূর জানি, এবং আপনিও বলছিলেন যে কৃষকদের সাথে অন্য বিরোধী দলগুলো একমত রয়েছেন এই দাবির পক্ষে, তাহলে সরকারি দল আসলে কোন যুক্তিতে এই দাবিটা মেনে নিচ্ছে না? এক্ষেত্রে বলা যায় যে নরেন্দ্র মোদী সরকার যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রূপায়ণ করছেন সেগুলো সাম্প্রদায়িক বলছেন বিরোধীরা, এবং সব ক্ষেত্রেই বৃহৎ পুঁজির যে একটা পেছনে তাদের স্বার্থ রক্ষার ব্যাপার থাকছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং কোনো ক্ষেত্রেই তাদের নীতি রূপায়ণ থেকে কিন্তু সরকার সরছে না। আমরা দেখেছি এনআরসির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে যেখানে প্রচন্ড বাধা এসছে, মানুষের ক্ষোভ বিক্ষোভ তুঙ্গে উঠেছে, তবু কিন্তু মোদী সরকার সেই তাদের নিজস্ব নীতি, সংঘের যে নীতি সেটা রূপায়ণ তারা করতে চায়। এবং এক্ষেত্রেও সেটাই দেখা যাচ্ছে যে এতদিন ধরে, আজকে প্রায় 2 সপ্তাহ হয়ে গেল যে সেখানে 12 লক্ষ কৃষক সপরিবারে তারা সেখানে ধর্নায় বসেছেন, তারা ঢুকতে চাইছেন, তাদের শীত বস্ত্র যোগান দিচ্ছে মুম্বাইয়ের অভিনেতারা, কোথাও তাদের খাবার পাঠাচ্ছেন অন্য রাজ্যের কৃষকরা, সব মিলে যে একটা ছবি দেখা যাচ্ছে, এটা কিন্তু সরকারের কাছে ভীষণ চিন্তার বিষয়, এটা বলছে ভারতের বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ আরেকটু জানতে চাইবো, এই বন্ধের ফলে সেখানকার যান চলাচলের কি ধরনের প্রভাব পড়েছে, এবং আরেকটু বিষয় আমাদেরকে জানাবেন যে আসলে এই দাবিগুলো, কৃষকদের দাবিগুলো মানতে সরকারের কোন বাধাগুলো রয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন? আপনাকে প্রথমেই জানাচ্ছি যে যান চলাচল কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হয়েছে, বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান, যেসব রাজ্যে সাধারণত কোনো বন্ধের প্রভাব ফেলে না, এখানে সর্বাত্মক বন্ধ চলছে, এমনকি বিমান পরিষেবাও সেখানে ব্যাহত। পশ্চিমবঙ্গ রাজনীতির জায়গা, এখানে তো স্বাভাবিকভাবেই বন্ধের প্রভাব পড়বে, এবং এখানেও যান চলাচল ব্যাহত। তবে এর মধ্যে দাঁড়িয়ে যে কথা আপনাকে জানাচ্ছি যে সরকার এই সমস্ত দাবি মানতে চাইছে না একটাই কারণে, কারণ তাদের নিজস্ব যে নীতি আছে, সংঘের যে নীতি, সেই নীতি থেকে তাহলে তাদের পিছু হটতে হবে। এবং কৃষকরা 6 দফা যে 5ম দফা আলোচনাতেও তারা কিন্তু একরোখা যে মূল কৃষি বিল, যেখানে মূল কথা বলা হচ্ছে যে কৃষকের স্বাভাবিক ফসলের চাষের অধিকার, বিক্রির অধিকার সেটা কেড়ে নেওয়া হবে, সেই ক্ষেত্রে কিন্তু তারা কোনো রকম আপোষ রক্ষা করতে রাজি নয়। এবং সরকারও অনমনীয়, সরকারিভাবে যে তাদের প্রতিনিধি যারা আসছেন তারাও কিন্তু তারা জানাচ্ছেন যে তাদের যে মূল নীতি সেখান থেকে তারা সামান্যতম হেলদোল করবে না, সেই নীতি তারা রূপায়ণ করবেই, অন্যদিকে কৃষকরাও মানবে না। ফলে এখানে দাঁড়িয়ে রাজনৈতিক বিশ্লেষকদের যে ভাবনা যে সরকার তাদের নিজস্ব দলীয় যে রাজনীতি, সংঘের যে মতাদর্শের রাজনীতি, সেটাই রূপায়ণ করতে চাইছে। ভারত জুড়ে চলছে কৃষক আন্দোলন, আর সে বিষয়ে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জয়দীপ সরকার। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার আগে নিরাপত্তাজনিত বেশ কিছু ব্যর্থতা ছিল, কিন্তু এই হামলা ঠেকানো সম্ভব ছিল না বলে জানিয়েছেন তদন্তকারীরা। ওই হামলা নিয়ে প্রকাশ করা দীর্ঘ এক প্রতিবেদনে এই কথা জানিয়েছে নিউজিল্যান্ডের রয়্যাল কমিশন। 800 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে রয়্যাল কমিশন জানিয়েছে জঙ্গিবাদ বন্ধের জন্য নিউজিল্যান্ডে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন পরিবর্তন করা দরকার। প্রতিবেদনে বলা হয়েছে ওই হামলা বন্ধ করা যেত বলে উল্লেখ করা যায় না, কারণ হামলাকারী কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত নয়, আর জঙ্গিবাদ নিয়ে অনেকের সাথে সে কোনো কথাও বলেনি। ফলে গোয়েন্দাদের এই হামলার জন্য দায়ী করা যায় না। তাদের পক্ষে আগাম তথ্যের ভিত্তিতে এই হামলা বন্ধ করা সম্ভব ছিল না। 2019 সালের মার্চে মসজিদ দুটিতে অস্ট্রেলীয় শ্বেতাঙ্গ বর্ণবাদী ব্রেন্ডন ট্যারেন্টের হামলায় নিহত হন 51 জন।
এরপর এর তদন্ত শুরু করে রয়্যাল কমিশন। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে নিয়োগ পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত জেনারেল লয়েড অস্টিন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পদের জন্য তাকে বেছে নিয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। এর আগে 2003 সালে ইরাকে মার্কিন বাহিনীর নেতৃত্ব দেন এই সেনা কর্মকর্তা। এছাড়াও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে কেন্দ্রীয় কমান্ডের প্রধান হিসাবে 7 বছর দায়িত্ব পালন করেন অস্টিন। তবে অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান রাইথন টেকনোলজি সহ বেশ কয়েকটি কোম্পানির বোর্ডে তার নাম থাকায় নিয়োগ নিয়ে কিছুটা বিতর্ক হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। এই দৌড়ে এগিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করা মিশেল ফ্লুর্নির। এই পদ পেলে যুক্তরাষ্ট্র ইতিহাসে প্রথম নারী প্রতিরক্ষা মন্ত্রী হতেন তিনি। ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তি নিয়ে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে আলোচনা চলছে। এদিকে ব্রিটেনের জলসীমায় EU দেশগুলোর জেলেদের মাছ ধরার অধিকার ও ব্যবসায়িক প্রতিযোগিতার নীতি নিয়ে বিরোধ থাকলেও বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে আরও সময়ের দরকার বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় টেলিফোনে কথা বলে ব্রেক্সিট পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডের লাইয়েন। এর আগে শনিবার বিরোধ মেটাতে আলোচনায় একমত হন জনসন লাইয়েন। 31 জানুয়ারি চূড়ান্তভাবে EU ত্যাগ করছে যুক্তরাজ্য, আর দুপক্ষের মধ্যে বাণিজ্য সম্পর্ক নির্ধারণ করতে হবে 31 ডিসেম্বরের মধ্যে। তবে কোনো চুক্তি না দুপক্ষকেই একে অন্যের আরোপিত শুল্ক দিতে হবে। স্যাটেলাইট নিয়ন্ত্রিত মেশিন গান দিয়ে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। রোববার স্থানীয় গণমাধ্যমকে এই দাবি করে দেশটির রেভলিউশনারি গার্ডসের কমান্ডার বলে জানিয়েছে বিবিসি। ব্রিগেডিয়ার জেনারেল আলী ফাদাভি জানিয়েছেন, পিকআপ ট্রাকের ওপর মেশিন গানটি রাখা ছিল। ফাখরিজাদেকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়া হয়, তবে তার স্ত্রী গুলিবিদ্ধ হননি। আলী ফাদাভি আরও জানান, মেশিন গানটি স্যাটেলাইটের সাহায্যে অনলাইনে নিয়ন্ত্রণ করা হয়, আর লক্ষ্য নিশ্চিত করতে এতে অত্যাধুনিক ক্যামেরা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়। 27 নভেম্বর তেহরানে গুলিতে নিহত হন ফাখরিজাদে। এজন্য ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান, তবে এ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি ইসরায়েল সরকার। জাঁকজমকের সাথে পালিত হলেও রাশিয়ার সবচেয়ে বড় ও পুরানো জাদুঘর হার্মিটেজের 256তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাদুঘরের সংগ্রহের সঙ্গে মিল রেখে 3D আলোকসজ্জার আয়োজন করা হয়। করোনার কারণে দর্শনার্থীদের জাদুঘরে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও 2 দিনের আয়োজন সরাসরি সম্প্রচার করা হচ্ছে হার্মিটেজের ওয়েবসাইটে। 1764 খ্রিস্টাব্দে সেন্ট পিটার্সবার্গের তৎকালীন রানী দ্বিতীয় ক্যাথরিনের নির্দেশে জাদুঘরটির নির্মাণ শুরু হয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাদুঘর এটি। Баталия сия славная стала первой викторией в истории флота российского. Когда юный царь Петр Алексеевич взошел на престол, Россия даже не помышляла о собственном флоте, শেষ করছি আজকের পূর্ব পশ্চিম। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।